একাদশ দ্বাদশ শ্রেণীর সমাজবিজ্ঞান প্রথম পত্রের আজকের আলোচনার দ্বিতীয় অধ্যায় থেকে সমাজবিজ্ঞানের বৈজ্ঞানিক মর্যাদা এই অধ্যায় থেকে আজকের আমাদের আলোচনার বিষয় বিজ্ঞান, বিজ্ঞানের প্রকারভেদ, বিজ্ঞানের বৈশিষ্ট্য, বৈজ্ঞানিক পদ্ধতি এবং বৈজ্ঞানিক পদ্ধতির বৈশিষ্ট্য। এরপরে আসতেছে বৈজ্ঞানিক পদ্ধতির মৌলিক উপাদানগুলো। আজকের ক্লাসের মধ্যে আমাদের আলোচনার বিষয় হলো এই বিষয়গুলো নিয়ে। তাহলে দেখা যাক, আমরা বর্তমান সমাজে আমরা বলি আধুনিক যুগ এবং বিজ্ঞানের যুগ, এবং এই বিজ্ঞানের যুগে আমরা বসবাস করতেছি এবং কোনো কিছুই বর্তমান যুগে যা কিছুই জ্ঞান চর্চা যা কিছুই করা হোক না কেন এগুলো সম্পূর্ণ বিজ্ঞানের যৌক্তিকতার উপর ভিত্তি করে, এগুলো প্রমাণের উপর ভিত্তি করে কিন্তু গ্রহণ করা হয়, আর বাদবাকি কোনো বিশ্বাসের উপরে কোনো কিছুই গ্রহণ করা হয় না। তাহলে দেখা যাক, আগে আমাদের জেনে নেওয়া যাক বিজ্ঞান কি বা বিজ্ঞান বলতে কি বোঝায়। মূলত এই বিজ্ঞানের ইংরেজি শব্দ হলো সায়েন্স, এবং এই সায়েন্স শব্দটি এসেছে ল্যাটিন শব্দ সায়েন্তিয়া শব্দ থেকে, এবং এই সায়েন্তিয়া শব্দের অর্থ হলো জানা, জানার অর্থে। এবং সাধারণত বিজ্ঞান বলতে শুধু জানা অর্থকেই বোঝায় না, জানার মধ্যে সীমাবদ্ধ থাকে না। এখানে বিজ্ঞানের শব্দের আরো ব্যাপক অর্থে বোঝানো হয়ে থাকে, এবং এই ব্যাপক অর্থ বোঝানোর ক্ষেত্রেই বলা হয় যে বিজ্ঞান হচ্ছে কোনো বিষয় সম্পর্কে বিশেষভাবে যে জ্ঞান তাই হলো বিজ্ঞান, যেখানে পরীক্ষা, প্রমাণ, যুক্তি এগুলোর আকারেই কিন্তু ওই জ্ঞানটাকে অনুসন্ধান করা হয় বা অধ্যয়ন করা হয়। এভাবেই কিন্তু আমরা বিজ্ঞান শব্দটির বা বিজ্ঞান কাকে বলে এটা আমরা দেখতে পাই। তবে এই বিজ্ঞানের ক্ষেত্রে দেখা যায় যে ইউনেস্কো 1950 সালে বিজ্ঞান বলতে কি বোঝায় একটা সংজ্ঞা দাঁড় করিয়েছে। ওখানে দেখা যায় যে বিজ্ঞান হলো এমন একটি বিষয় সম্পর্কে সুনিয়ন্ত্রিত চিন্তা, অভিজ্ঞতা, ভূয় দর্শন ও গবেষণা প্রসূত জ্ঞান ভান্ডার। এখানে ইউনেস্কো 1950 সালে বিজ্ঞান বলতে কি বোঝায় এখানে একটা সংজ্ঞা দাঁড় করিয়েছেন, সংজ্ঞা দেওয়া হয়েছে ওই ইউনেস্কোর মধ্যে, আলোচনার মধ্যে। এই সংজ্ঞার মধ্যে আমরা দেখতে পেয়েছি যে বিজ্ঞান হলো এমন একটি বিষয় সম্পর্কে সুনিয়ন্ত্রিত চিন্তা, অভিজ্ঞতা, ভূয় দর্শন এবং গবেষণা প্রসূত জ্ঞান ভান্ডার, ওইটাকেই বিজ্ঞান বলা হয়েছে। আবার দা অক্সফোর্ড ইংলিশ ডিকশনারিতে বিজ্ঞান বলতে বোঝানো হয়েছে মূলত গবেষণালব্ধ জ্ঞানকেই বিজ্ঞান বলতে বোঝানো হয়েছে। আবার জে এফ কুভিয়ারের মতে বিজ্ঞান হচ্ছে পর্যবেক্ষণ ও পুনঃপর্যবেক্ষণের মাধ্যমে অর্জিত সমগ্র বিশ্বের এককসমূহের অভিন্নতা নির্ধারণের উপায়সমূহ, যা তথ্য আকারে প্রকাশিত হয় এবং যা জ্ঞানের বিভিন্ন স্তরে অন্তর্ভুক্তি লাভ করে। এভাবেই কিন্তু বিজ্ঞানের সংজ্ঞাটা প্রদান করা হয়েছে বিভিন্ন দৃষ্টিভঙ্গির আলোকে। তবে এগুলোর আলোকে আমরা বলতে পারি যে পরিশেষে বিজ্ঞান বলতে পর্যবেক্ষণ, পরীক্ষা নিরীক্ষা ও অনুসন্ধানের মাধ্যমে প্রাপ্ত যে বিশেষ জ্ঞান মানুষের জ্ঞান ভান্ডারকে সমৃদ্ধ করে চলেছে তাকেই আমরা বিজ্ঞান বলে থাকি বা বিজ্ঞান বলতে পারি। এই হলো বিজ্ঞানের সংজ্ঞা, বিজ্ঞান কাকে বলে এবং এই সায়েন্স শব্দটি কোথা থেকে এসেছে এগুলো আমরা জানলাম। এরপরে আমাদের এখানে বিজ্ঞানের প্রকারভেদ। সাধারণত বিজ্ঞানকে দুই ভাগে ভাগ করা যায়, একটা হলো প্রাকৃতিক বিজ্ঞান, আরেকটি হলো সামাজিক বিজ্ঞান। আর প্রাকৃতিক বিজ্ঞান বলতে মূলত প্রকৃতি জগতের ভৌত বৈশিষ্ট্য সমূহ নিয়ে যে বিষয়গুলো অধ্যয়ন করা হয়, পাঠ করা হয়, ওটাকে মূলত প্রাকৃতিক বিজ্ঞান বলা হয়। যেমন জ্যোতির্বিদ্যা, জীববিজ্ঞান, রসায়ন, পদার্থবিজ্ঞান, ভূতত্ত্ববিদ্যা, এগুলোই হলো প্রাকৃতিক বিজ্ঞান। আর সামাজিক বিজ্ঞান বলতে মানব সমাজের বিষয়বস্তু নিয়ে, মানুষের আচার আচরণ, সামাজিক বিষয় নির্দিষ্ট নিয়ে যে বিষয়গুলো অধ্যয়ন করা হয় ওগুলোকে বলা হয়েছে মূলত সামাজিক বিজ্ঞান। যেমন সমাজ বিজ্ঞান, অর্থনীতি, নৃবিজ্ঞান, রাষ্ট্রবিজ্ঞান, এই বিষয়গুলো হলো সামাজিক বিজ্ঞানের পর্যায়ভুক্ত। এই গেল বিজ্ঞানের প্রকারভেদ। এরপরে আসতেছে বিজ্ঞানের বৈশিষ্ট্যগুলো। আমরা এখন বিজ্ঞানের বৈশিষ্ট্যগুলো দেখব, কি কি বৈশিষ্ট্য থাকলে আমরা ওটাকে বিজ্ঞান বলতে পারি, এই জিনিসগুলো একটু দেখব আমরা। বিজ্ঞানের বৈশিষ্ট্যের মধ্যে আমরা দেখতে পাই যে 1 নম্বর বৈশিষ্ট্য হলো বিজ্ঞান বাস্তব অভিজ্ঞতালব্ধ জ্ঞানের সমষ্টি।
কোনো বিষয়বস্তুকে বিজ্ঞান হতে হলে ওই বিষয়ের বিষয়বস্তুকে অবশ্যই বাস্তব অভিজ্ঞতার আলোকে জ্ঞানের সমষ্টি হতে হবে বিজ্ঞান হতে হলে। 2 নাম্বার হলো বিজ্ঞান প্রাকৃতিক ও সামাজিক সম্পর্কের সুচিন্তিত অভিব্যক্তি। প্রাকৃতিক এবং সামাজিক সম্পর্কের সুচিন্তিত জ্ঞানের অভিব্যক্তি বলা হচ্ছে। এরপরে 4 নাম্বার বৈশিষ্ট্যের মধ্যে আমরা দেখতে পাই 3 নাম্বার বৈশিষ্ট্যের মধ্যে আমরা দেখতে পাই বিজ্ঞান কোনো বিষয়ের ধারাবাহিক সুশৃঙ্খল বিশ্লেষণ। বিজ্ঞানের ক্ষেত্রে যে কোনো বিষয়কে বিজ্ঞানের বিষয় যেখানে হোক না কেন বিষয়বস্তু বৈজ্ঞানিক পদ্ধতির বিজ্ঞান ভিত্তিক হতে হলে ওইখানে ধারাবাহিকভাবে একেবারে সুশৃঙ্খলভাবে বিশ্লেষণ দেওয়া থাকে, বিশ্লেষণ করা থাকে ওই বিষয়বস্তু সম্পর্কে, ওই অধ্যয়ন পাঠের বিষয়বস্তু সম্পর্কে। এরপরে বলা হচ্ছে বিজ্ঞান গতিশীল, যৌক্তিক, বাস্তব এবং নিরপেক্ষ। বিজ্ঞান গতিশীল এবং যৌক্তিক, বাস্তব, নিরপেক্ষ। এখানে অযৌক্তিক, অবাস্তব কোনো বিষয় থাকবে না বিজ্ঞানের। প্রকৃতির জগতে এখানে বর্তমানের সমাজ প্রেক্ষাপটে বিষয়বস্তুর আলোকে বাস্তবে যেগুলো করতেছে এই জিনিসগুলো কিন্তু এখানে আলোচিত হয় এবং এখানে সব কিছু নিরপেক্ষ দৃষ্টিভঙ্গির বজায় রাখা হয়। এরপরে বলা হচ্ছে বিজ্ঞানের প্রাথমিক লক্ষ্য হলো তথ্যগঠন এবং উন্নয়ন। এই বিজ্ঞানের প্রাথমিক মূল লক্ষ্য হলো তত্ত্ব গঠন এবং উন্নয়ন ঘটানো, ওই বিষয়বস্তুর জ্ঞানের উন্নয়ন ঘটানো এই বিষয়গুলো। এরপরে 6 নাম্বারের বৈশিষ্ট্যের মধ্যে আমরা দেখতে পাই বিজ্ঞানের চূড়ান্ত লক্ষ্য সর্বাধিক কল্যাণ সাধন। এবং ওই বিজ্ঞানের চূড়ান্ত লক্ষ্য, মূল লক্ষ্যটা থাকে সর্বাধিক, অধিক পরিমাণে কল্যাণ সাধন করা যে কোনো বিষয়ে, এই বিষয়গুলো। এরপরে আস্তে আস্তে এই গেল বিজ্ঞানের বৈশিষ্ট্যগুলো। তবে আমরা এগুলোর বাইরে আমরা দেখতে পাই যে কোনো বিষয়কে বিজ্ঞান হতে হলে তাকে কিছু ধারাবাহিক বিষয় অনুসরণ করতে হয়। যে কোনো বিষয়কে যদি ওই বিষয়টা বিজ্ঞান হতে হয় তাকে কিছু ধারাবাহিক বিষয় অনুসরণ করতে হয়। এই ধারাবাহিক 4টি বিষয় আমরা দেখতে পাই। এগুলোর মধ্যে হলো একটা হলো বৈজ্ঞানিক পদ্ধতি, আরেকটা হলো বৈষয়িক প্রত্যয়, আরেকটা হলো মতবাদ বা থিওরি, আরেকটা হলো মূল্যবোধ নিরপেক্ষতা। এই 4টি জিনিস ওই বিজ্ঞানের মধ্যে ধারাবাহিকভাবে অনুসরণ করা হয়, মেনে চলা হয়ে থাকে এই বিজ্ঞান হতে হলে। এই গেল বিজ্ঞান কি, বিজ্ঞানের প্রকারভেদ, বিজ্ঞানের বৈশিষ্ট্যগুলো গেল এবং বিজ্ঞানে যে বিষয়গুলো বিজ্ঞান হতে হলে কোন বিষয়গুলো ধারাবাহিকভাবে মেনে চলতে হয় এগুলো আমরা দেখলাম 4টি বিষয়। এরপরে আস্তে আস্তে বৈজ্ঞানিক পদ্ধতি। বৈজ্ঞানিক পদ্ধতির ক্ষেত্রে আমরা জানি যে বিজ্ঞানের জ্ঞানের উৎকর্ষের জন্য অবশ্যই গবেষণা একটি অপরিহার্য বিষয় এবং তেমনিভাবে সুশৃঙ্খল গবেষণার জন্য প্রয়োজন হয় সুনির্দিষ্ট কিছু পদ্ধতি। এই যে কোনো বিজ্ঞানের তার উৎকর্ষের জন্য, জ্ঞান বৃদ্ধির জন্য গবেষণা একটি গুরুত্বপূর্ণ বিষয়, তেমনি সেই সুশৃঙ্খল গবেষণার জন্য প্রয়োজন একটি সুনির্দিষ্ট পদ্ধতি। এবং পদ্ধতি ব্যতীত কোনো গবেষণা সুসম্পন্ন বা ফলপ্রসূ হয় না, এটা আমরা সকলেই জানি। যে কোনো বিষয়ের গবেষণার পূর্বে এ কারণে পদ্ধতিটা আগে নির্ধারণ করতে হয়, চিহ্নিত করতে হয় কি কোন পদ্ধতি অনুসরণ করবে বা করা হয়। এই পদ্ধতির ইংরেজি শব্দ আমরা জানি মেথড, যেটা এই মেথড শব্দটি গ্রিক শব্দ মেটা এবং পোডোস, গ্রিক শব্দ মেটা এবং পোডোস, এই দুটো শব্দ থেকে এই মেথড শব্দটি এসেছে, পদ্ধতির শব্দটি। এবং এই দুটো শব্দের ইংরেজি হচ্ছে মেটা হচ্ছে উইথ, পোডোস শব্দের অর্থ হচ্ছে ওয়ে। এবং এগুলোর এই দুটো শব্দের বাংলা অর্থগত হচ্ছে পন্থা বা পন্থার সাহায্যে বা পদ্ধতির সাহায্যে। সুতরাং এই পদ্ধতির শব্দ দুটোর আলোকে আমরা বলতে পারি যে পদ্ধতি বলতে আমরা বুঝি যে কোনো কাজ সুচারুভাবে সম্পন্ন করতে যে পন্থার সাহায্য নিতে হয় তাই হলো পদ্ধতি। কোনো কাজ সুচারুভাবে সম্পন্ন করতে, ভালোভাবে সম্পন্ন করতে যে পন্থার সাহায্য নিতে হয় তাই হলো পদ্ধতি। এবং পদ্ধতি বলে দেবে কাজটি কিভাবে সম্পন্ন করা হবে বা কিভাবে সম্পন্ন হবে। এই কারণে এখন দেখা যাক তাহলে এই পদ্ধতির প্রামাণ্য সংজ্ঞাগুলো একটু দেখি আমরা। অধ্যাপক, পদ্ধতি সম্পর্কে অধ্যাপক যে
হক্সের মতে বৈজ্ঞানিক পদ্ধতি হলো এমন একটি পদ্ধতি যেখানে পৃথক বা স্বতন্ত্র নিয়মের পদ্ধতি সমূহ ব্যবহার করে দক্ষতা সহকারে উপাত্ত বা জ্ঞান অর্জন করা হয়। তার মানে এখানে বৈজ্ঞানিক পদ্ধতি বললে এখানে যে জিনিসটা বুঝিয়েছেন তা হচ্ছে যে হক্স এমন একটি পদ্ধতি যেখানে পৃথক বা স্বতন্ত্র নিয়মের পদ্ধতি সমূহ ব্যবহার করে দক্ষতা সহকারে উপাত্ত বা জ্ঞান অর্জন করা হয়ে থাকে। এরপরে ল্যান্ডবার্গের মতে বৈজ্ঞানিক পদ্ধতি হলো তথ্য রাজির এক ধারাবাহিক পর্যবেক্ষণ ও শ্রেণীকরণ। বৈজ্ঞানিক পদ্ধতি হলো তথ্য রাজির এক ধারাবাহিক পর্যবেক্ষণ এবং শ্রেণীকরণ। তাহলে এই সংজ্ঞাগুলোর আলোকে আমরা বলতে পারি যে দক্ষতার সাথে সঠিক উপাত্ত সংগ্রহ, জ্ঞান অর্জন, পদ্ধতিগত যৌক্তিক শিক্ষা বা পাঠের জন্য আমরা যে পদ্ধতি ব্যবহার করি তাই হচ্ছে বৈজ্ঞানিক পদ্ধতি। এই গেল বৈজ্ঞানিক পদ্ধতি। তাহলে এখন আসা যাক বৈজ্ঞানিক পদ্ধতির বৈশিষ্ট্য সমূহ বা বৈশিষ্ট্যগুলো কি কি। বৈজ্ঞানিক পদ্ধতির বৈশিষ্ট্যের মধ্যে আমরা দেখতে পাই বৈজ্ঞানিক পদ্ধতি একটি পদ্ধতি হলো বস্তুনিষ্ঠ, কারণ বাস্তবে যা ঘটে তা সঠিকভাবে অনুসন্ধান করে থাকে। এর বাইরে কল্পনার কোনো কিছু এখানে অনুসন্ধান করা হয় না। বাস্তব জগতে যা রয়েছে সেই বিষয়গুলো নিয়েই, বাস্তবে যেগুলো ঘটছে সেগুলো নিয়েই কিন্তু তার পদ্ধতি বিজ্ঞান তার গবেষণা কার্যগুলো সম্পন্ন করে। এই কারণে বলা হচ্ছে বৈজ্ঞানিক পদ্ধতি বস্তুনিষ্ঠ। এরপরে বলা হচ্ছে বৈজ্ঞানিক পদ্ধতি নিয়মতান্ত্রিক। বৈজ্ঞানিক পদ্ধতি তার সুনির্দিষ্ট একটি নিয়ম নীতিমালা অনুসরণ করে। এই নিয়ম নীতিমালার বাইরে কোনো প্রকারের যাবে না বৈজ্ঞানিক পদ্ধতি। এই কারণে বলা হচ্ছে বৈজ্ঞানিক পদ্ধতি একটি নিয়ম তান্ত্রিক। বৈজ্ঞানিক পদ্ধতি অভিজ্ঞতা ভিত্তিক, এবং এখানে বৈজ্ঞানিক পদ্ধতির মূল জিনিসটা হলো এখানে গবেষণা যার তথ্য উপাত্তগুলো যা তুলে আসবে, উঠে আসবে, জ্ঞান চর্চা যা করা হবে, অধ্যয়ন যা হবে এই পদ্ধতি, এখানে সবকিছু হবে অভিজ্ঞতার আলোকে। অভিজ্ঞতার ভিত্তিতে এই তথ্যগুলো, জ্ঞানগুলো, তথ্য উপাত্তগুলো সংগ্রহ করে ব্যাখ্যা বিশ্লেষণ করা হয়ে থাকে। এরপরে বলা হচ্ছে বৈজ্ঞানিক পদ্ধতি নিরপেক্ষ। বৈজ্ঞানিক পদ্ধতি তার এখানে নিরপেক্ষ ভূমিকা পালন করে। তার অন্য কোনো প্রভাব বা পারিপার্শ্বিক প্রভাবের বিষয়গুলো এখানে প্রভাবিত করে না তার গবেষণার বা অধ্যয়নের বিষয়বস্তু। তার নিরপেক্ষ ভূমিকার যা সঠিক তাই কিন্তু এখানে তুলে ধরা হয়। এই কারণে বৈজ্ঞানিক পদ্ধতি যাচাইযোগ্য, এবং এই বৈজ্ঞানিক পদ্ধতির যে পদ্ধতি অনুসরণ করা হবে এই পদ্ধতিটি হবে অবশ্যই যাচাইযোগ্য, এবং এই যাচাইযোগ্যতার কারণে এখানে শুধু একজন না, ওই পদ্ধতি একই পদ্ধতি যেই অনুসরণ করা হোক না কেন, যেভাবে অনুসরণ করা হোক না কেন, একই ফলাফলগুলো চলে আসবে। এই কারণে একই ফলাফল পাওয়া যাবে। বৈজ্ঞানিক পদ্ধতি যাচাইযোগ্য বলা হচ্ছে। এরপরে বলা হচ্ছে বৈজ্ঞানিক পদ্ধতি তথ্যের সাথে সম্পর্কযুক্ত। বৈজ্ঞানিক পদ্ধতির মূল লক্ষ্য হলো এখানে বিভিন্ন তথ্য নির্মাণ করা, নতুন তথ্য উপাত্তের দ্বারা, নতুন কনসেপ্টগুলোর ব্যবহারের দ্বারা এখানে তথ্যের যাচাইকরণ, নতুন তথ্য তৈরি করা, এই জিনিসগুলো, এবং এখানে এই নতুন তথ্যের ডেভেলপ করা বা পুরাতন তথ্যের ধ্যান ধারণাগুলো আবার নতুন করে উন্নয়ন ঘটানো। এ কারণে বলা হচ্ছে এখানে বৈজ্ঞানিক পদ্ধতি তথ্যের সাথে সম্পর্কযুক্ত। এবং বৈজ্ঞানিক পদ্ধতি সাধারণীকরণ। বৈজ্ঞানিক পদ্ধতি তার বিষয়বস্তুর সব ইয়েগুলোকে কিন্তু একটি নির্দিষ্ট ধারার মাধ্যমে সাধারণীকরণ করা হয়, এবং সর্বজনীন এই বৈজ্ঞানিক পদ্ধতি এখানে সর্বক্ষেত্রে সমানভাবে এটা ব্যবহার করা যাবে এই পদ্ধতিগুলো। এ কারণে সর্ব জায়গায় এখানে গ্রহণযোগ্য, সার্বজনীন এবং ভবিষ্যৎ বৈজ্ঞানিক পদ্ধতির দ্বারা এখানে তার সঠিকভাবে পূর্ব অনুমানের মাধ্যমে ভবিষ্যৎবাণীও করা যায়। তাহলে আমরা এখানে দেখতে পেলাম বৈজ্ঞানিক পদ্ধতির বৈশিষ্ট্যগুলো দেখতে পেলাম আমরা 9টি বৈশিষ্ট্য। এরপরে আসতেছে বৈজ্ঞানিক পদ্ধতির মৌলিক উপাদান সমূহ। বৈজ্ঞানিক পদ্ধতির মৌলিক উপাদান যেগুলো রয়েছে, বৈজ্ঞানিক পদ্ধতির যে মৌলিক উপাদানগুলো রয়েছে এখানে 4টি উপাদান আমরা জানি, 5টি উপাদান জানি। এখানে একটি হলো ফ্যাক্ট বা ঘটনা, 2 ধারণা বা প্রত্যয়, 3 প্রকল্প বা হাইপোথিসিস, 4 তথ্য বা থিওরি, 5 হলো চলক। এখানে ঘটনা বলতে এখানে যা কিছু ঘটে মূলত তাই হলো সত্যিকার অর্থে যা ঘটে তাই হলো ঘটনা। এবং ঘটনা বৈজ্ঞানিক পদ্ধতির প্রথম এবং প্রধান আলোচ্য বিষয়।
এখানে এই ঘটনা সংঘটিত হওয়ার পর তার অস্তিত্ব মানুষের মস্তিষ্কে, স্মৃতিতে, কাগজের লিখনে কিংবা অন্য কোনো উপায়ে ধারণকৃত অবস্থায় থাকে, এবং এই ধারণকৃত অবস্থাটাই হলো তথ্য বা ইনফরমেশন। এবং ওইটা যখন গবেষক তথ্যগুলো যখন ইনফরমেশনগুলো যখন গবেষণার প্রয়োজনে সংগ্রহ করে ব্যবহার করা হয়, সংগ্রহ করার পর ওগুলো তখন ডাটা বা উপাত্ত হিসেবে ব্যবহার হয়, স্বীকৃত হয়। এবং তাই ঘটনা এই কারণে এই ঘটনা মূলত তথ্য গঠনের ক্ষেত্রে সহায়তা করে থাকে। এই হলো ঘটনা বা ফ্যাক্ট। এরপরে বলা হচ্ছে ধারণা বা প্রত্যয়। বৈজ্ঞানিক পদ্ধতির একটি গুরুত্বপূর্ণ মৌলিক উপাদান হলো এই ধারণা বা প্রত্যয়। এবং এই ধারণা বলতে যখন একটি নতুন তথ্যরাজি নির্দিষ্ট কিছু বৈশিষ্ট্যের ভিত্তিতে অন্যান্য শ্রেণী থেকে আলাদা হয়ে নির্দিষ্ট নাম বা শিরোনাম গ্রহণ করে তখন তাকে ধারণা বলে চিহ্নিত করা হয়। এবং ধারণা হলো বাস্তব ঘটনা, দল বা শ্রেণীর একটি সুসংক্ষিপ্ত সংজ্ঞা। এটাই হলো ধারণা বা কনসেপ্ট। এরপরে রয়েছে প্রকল্প বা হাইপোথিসিস। বৈজ্ঞানিক পদ্ধতির একটি অন্যতম হাতিয়ার হলো এই প্রকল্প। এবং প্রকল্প হচ্ছে বিশেষ ঘটনা বা বিষয়ের মধ্যকার সম্পর্ক নিয়ে বিবৃতি বা সত্য হিসেবে উদ্ঘাটিত হয়নি, বরং অনুসন্ধানের মাধ্যমে তার গ্রহণযোগ্যতা নির্ধারণ হয়ে থাকে। এবং এ কারণে বলা হয় প্রকল্প বলতে এমন এক প্রস্তাবনাকে বোঝায় যা অনুমান করা এবং এর উপর ভিত্তি করে কোনো ঘটনা পর্যবেক্ষণ দ্বারা উক্ত প্রস্তাবনা গ্রহণযোগ্য কিনা তা নির্ধারণ করা হয় বা নির্ধারণ করা হয়ে থাকে। এ হলো হাইপোথিসিস বা প্রকল্প। এরপরে বলা হচ্ছে তত্ত্ব বা থিওরি। বর্তমানের একটি বহুল প্রচলিত শব্দ হচ্ছে এই তথ্য বা থিওরি। তথ্য বৈজ্ঞানিক পদ্ধতির একটি মৌলিক উপাদান। বিজ্ঞানের অস্তিত্ব যেমন তার অনুসৃত বৈজ্ঞানিক পদ্ধতির উপর নির্ভর করে, তেমনি বৈজ্ঞানিক পদ্ধতির সাফল্য তার উদ্ভাবিত বৈজ্ঞানিক তত্ত্বের উপর নির্ভরশীল বা নির্ভর করে থাকে। এ কারণে বলা হয় তত্ত্ব হচ্ছে দুটি বিষয় বা দুটি প্রত্যয় বা ধারণার মধ্যকার সম্পর্ক সম্বন্ধে একটি সাধারণ বিবৃতি। তত্ত্ব হচ্ছে দুটি প্রত্যয়ের বা ধারণার মধ্যকার সম্পর্ক সম্বন্ধে একটি সাধারণ বিবৃতি। এই হলো তত্ত্ব। এরপরে আসতেছে চলক। সাধারণ কথায় চলক বলতে যা পরিবর্তনশীল বা চলমান তাই হলো চলক। এবং এক্ষেত্রে বিজ্ঞানের ক্ষেত্রে আমরা চলকগুলোকে সাধারণত আমরা তিন ভাগে দেখতে পাই। তিন ধরনের চলক আমরা দেখতে পাই। এগুলোর মধ্যে হলো একটি হলো স্বাধীন বা নিরপেক্ষ চলক, আরেকটি হলো নির্ভরশীল চলক, আরেকটি হলো নিয়ন্ত্রিত চলক। এই চলকগুলোর মধ্যে বৈজ্ঞানিক পদ্ধতির মৌলিক উপাদানের এই চলকগুলোর মধ্যে আমরা তিন ধরনের চলক দেখতে পাই বা ভেরিয়েবল দেখতে পাই। এই হলো আমাদের আজকের ক্লাসের মূল আলোচনার বিষয়বস্তু। এগুলোর মধ্যে আমরা জানলাম বিজ্ঞান কি, বিজ্ঞানের প্রকারভেদ জানলাম, বিজ্ঞানের বৈশিষ্ট্যগুলো জানলাম, বৈজ্ঞানিক পদ্ধতি কি, বৈজ্ঞানিক পদ্ধতির বৈশিষ্ট্যগুলো জানলাম, এবং বৈজ্ঞানিক পদ্ধতির মৌলিক উপাদানগুলো কি কি এগুলো জানলাম আজকের ক্লাসের মধ্যে। আজকের ক্লাসের মধ্যে থেকে তোমাদের এই বিষয়গুলো খুব ভালোভাবে পড়তে হবে। এখানে বৈজ্ঞানিক পদ্ধতির বৈশিষ্ট্যগুলো, বৈজ্ঞানিক পদ্ধতির বৈশিষ্ট্যগুলো, বিশেষ করে বৈজ্ঞানিক পদ্ধতির মৌলিক উপাদানগুলো, এগুলো খুব ভালো করে পড়তে হবে। এবং তোমাদের হোমওয়ার্ক হিসেবে থাকবে বৈজ্ঞানিক পদ্ধতি কি, বৈজ্ঞানিক পদ্ধতির বৈশিষ্ট্য, বৈজ্ঞানিক পদ্ধতির মৌলিক উপাদানগুলো, এগুলো তোমাদের জন্য হোমওয়ার্ক থাকবে। তাহলে আজকে এ পর্যন্তই।